বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই যে রাজস্বিক প্রত্যাবর্তন, এটি রাজনীতির নতুন মেরুকরণ ও চ্যালেঞ্জগুলো কি কি, সেই জায়গাটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এক নতুন বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান এমন এক বাংলাদেশে পা রাখলেন যে বাংলাদেশ তার 2008 সাল ছেড়ে যাওয়া বাংলাদেশের চেয়ে আমূল আলাদা। মানে এটি মানে আকাশ পাতাল তফাৎ যদি বলি সেটা। 1/11-এর পর জেল, জুলুম এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে 2025 সালের যে এই প্রত্যাবর্তন কেবল একটি ঘটনা নয়, বরং রাজনীতির এক বড় টার্নিং পয়েন্ট। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি ফিরলেন চালকের আসনে নাকি এক অগ্নিকুণ্ডের মাঝে? 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারেক রহমানের পথ চলা কি মসৃণ? তার সামনে এখন মূলত দুটি চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। একটি শক্তিশালী দক্ষিণপন্থী রাজনৈতিক দলের উত্থান, আর অন্যদিকে নিজ দলের ভাবমূর্তি সংকট এবং শৃঙ্খলা ফেরানো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব তারেক রহমান কি পারবেন এই বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন প্রকৃত স্টেটমেন্ট বা রাষ্ট্রনায়ক হয়ে উঠতে। প্রথমেই আসা যাক রাজনীতির মাঠে নতুন সমীকরণে। বিএনপির দীর্ঘ সময় ধরে দক্ষিণপন্থী বা ধর্মভিত্তিক দলগুলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বাফার বা ঢাল হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। তাদের ধারণা ছিল এই শক্তি সবসময় তাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু 5 আগস্টের গণঅভ্যুত্থানের সেই ধারণা ভেঙে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের যে বিপ্লবের নেতৃত্বে থাকা ছাত্র নেতৃত্বের একটি বড় অংশ দক্ষিণপন্থী আদর্শের দ্বারা প্রভাবিত ছিল, যা বিএনপির নেতৃত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়। ফলে বিপ্লব পরবর্তী সময়ে রাজনীতির নিয়ন্ত্রণ আর বিএনপির একক হাতে থাকেনি। পাকিস্তান আমলেও দক্ষিণপন্থী রাজনীতি এতটা কেন্দ্রীয় অবস্থানে আসেনি যা এখন দেখা যাচ্ছে। ভারতে দক্ষিণপন্থী রাজনীতি আর বিএনপির উপর নির্ভরশীল নয়। আজকের দক্ষিণপন্থী রাজনীতি আর বিএনপির উপর নির্ভরশীল নয়, তারা এখন নিজেরাই রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে চায়, রাষ্ট্র ক্ষমতার চালক হতে চায়। এই নতুন শক্তি তারেক রহমানের ফিরে আসাকে তাদের পথের কাঁটা হিসেবে দেখবে, এটি স্বাভাবিক। তাই তারেক রহমানকে এখন শুধু আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট নয়, বরং শক্তিশালী দক্ষিণপন্থী স্রোতকেও মোকাবেলা করতেই হবে এবং করেই এগোতে হবে। আরেকটি সংকট দলের উপর নিয়ন্ত্রণ এবং অতীত এবং বর্তমানের যে সংকটটি রয়েছে, সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে ঘরের মধ্যেই। তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দিয়েছিলেন যে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করতে, কিন্তু বাস্তবে কি ঘটলো? নেতাকর্মীরা সেই নির্দেশ অমান্য করে বিমানবন্দরে শটডাউন করেছেন। এটি প্রমাণ করে যে এটি যদি অনেকে বলবেন যে দলের নেতা দীর্ঘ দিন পরে দেশে ফিরছেন, সুতরাং এটি একটি মানে আবেগ উচ্ছ্বাস, এবং এটির পজিটিভ দিক অনেক। কিন্তু পজিটিভ দিক অনেক হলেও আমি অন্যভাবে জিনিসটি দেখি। সেটি হলো যে এর ভিতরে যে জিনিসগুলো রয়েছেন সেটি হচ্ছে যে মানে নেতাকর্মীদের সেই নির্দেশ অমান্য করা, অর্থাৎ যখন একজন নেতা একটা কথা বলছেন সেটি অমান্য করা মানে হচ্ছে নেতৃত্বের প্রতি এক ধরনের অনাস্থা বা নেতৃত্বের যে জায়গাটি সেটি শুনলো না, এরকম একটা ব্যাপার। কিন্তু অনেকেই হয়তো বলতে পারেন যে এসব ক্ষেত্রে শোনা যায় না, কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই এখানে দুটো বিষয় কাজ করবে। একটা হলো, যদি নেতা বলার পরেও না শোনে তাহলে বুঝতে হবে যে নেতাও আসলে এটি চাচ্ছেন, সেটি একটি ধারণা হতে পারে। আরেকটি হলো যে নেতার দলের প্রতি নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে, সেটি একটি ব্যাপার হয়েছে। আচ্ছা, তো তার এই যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে নিয়ন্ত্রণ রক্ষা করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি হচ্ছে, যদি উনি চানই যে আমি না বললেও এই কাজটি করুক, অর্থাৎ এই যে চাটুকারিতা বা এই টাইপের বিষয়, তাহলে এটা আবার এই বর্তমান প্রজন্ম এটা অন্যভাবে দেখবে বা বুঝবে, এটি একটি ব্যাপার। যাই হোক, তৃণমূল কর্মীদের আবেগ আছে, কিন্তু শৃঙ্খলা কতটা আছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত 1.5 বছরে বিএনপির মাঠ পর্যায়ে কিছু নেতিবাচক কার্যক্রম, যেমন জনগণের মনে তৈরি করা প্রাথমিক আশাকে অনেকটাই ম্লান করে দিয়েছে।
তারেক রহমান যদিও দ্রুততর সময় এই শৃঙ্খলা থামাতে না পারে, আপনারা দেখেন যে ইতিমধ্যে এই 5 আগস্টের পরে বিএনপির আন্তর্দন মানে কোন্দলে অনেক নেতা কর্মী নিহত হয়েছেন, হত্যা হয়েছেন। এবং এই যে 5 আগস্টের পর তৈরি হওয়া বিএনপির ইমেজ সংকট যেটা তৈরি হয়েছে, সেটা আরো গভীর হইতে পারে এই কারণে। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনে যেহেতু এই যে আমরা ইতিমধ্যে দেখেছি যে যারা অনেকগুলো জায়গাতেই যারা ত্যাগী ছিলেন বা দীর্ঘদিন কাজ করেছেন তাদের অনেকে বঞ্চিত হয়েছে, অর্থাৎ মাঠ প্রশাসনে অর্থাৎ মাঠ পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতি আসলে কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আপনি যেখানে যেখানে ভিন্ন মতের দিয়েছেন, প্রার্থী দিবেন, সেই জায়গাগুলো যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু মারাত্মকভাবে নির্বাচন ঝুঁকি তৈরি করবে। এছাড়াও যেটা আসন্ন নির্বাচনে প্রতিপক্ষরা বিএনপির 2001 থেকে 16 সালের শাসনের আমলের যে বিষয় নিয়ে আসবে, সেই যে মানে ক্লিন ইমেজ যে ব্যাপারটা ছিল বা অন্য আরও অনেকগুলো বিষয় তুলে আনবার চেষ্টা করবে। এবং তার যে আরও একটি বিষয়, তিনি এখানে খুব যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো কথা আসছে বা সোশ্যাল মিডিয়ার এই কারণে অতীতের কোনো কিছু আসলে লুকানোর কোনো অপশন নাই। তো যার কারণে তার যে অতীতের যে বক্তব্য ছিল এবং বর্তমানের যে বক্তব্য, সেই বক্তব্যের যে সামঞ্জস্যতা বা যদি একদম আকাশ পাতাল চেঞ্জ হয়, সেক্ষেত্রেও কিন্তু আসলে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়ে গেছে এবং আমার মনে হয় যে ক্লিন ইমেজের অনেক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও যেমন ক্লিন ইমেজের বিষয়গুলো যেমন রয়েছে, সেগুলো কতটুকু কি হবে সেটাও একটি ব্যাপার রয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি রাজনীতিবিদ নাকি রাষ্ট্রনায়ক হয়ে উঠবেন, কোনটা বিষয়। রাজনীতি এখন আর পুরনো বয়ানে চলছে না। 5 আগস্ট পরবর্তী রাজনীতি বিএনপির তৈরি করা ছকে এগোয়নি। তাই তারেক রহমানের সামনে এখন সবচেয়ে জরুরি হলো সময়ের উপযোগী নতুন একটি রাজনৈতিক বয়ান তৈরি করা। আসন্ন নির্বাচন বিএনপির জন্য একটি বড় পরীক্ষা। দলের ভেতরে মনোনয়নপত্র বঞ্চিতদের ক্ষোভ, বিদ্রোহী প্রার্থী এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা, সব মিলিয়ে পথটা কিন্তু খুবই কণ্টকাকীর্ণ। তবে এখানে তারেক রহমানের একটি বড় সুবিধা বা অ্যাডভান্টেজ আছে, তা হলো ক্যারিসমেটিক লিডারশিপ। বর্তমানে দক্ষিণপন্থী বা বামপন্থী রাজনীতিতে একক কোনো ক্যারিসমেটিক নেতার অভাব রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে। এবং তার বাবা এবং মায়ের একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স অনেকের মধ্যে রয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে, সেটি একটি ভালো দিক। বর্তমান ডানপন্থী যে উত্তরাধিকার সূত্রে হলেও তারেক রহমান সেই মানে শূন্যস্থানটি কিন্তু পূরণ করতে পারেন। কর্মীরা তার মাঝে এককভাবে ভরসা খুঁজে পায় এবং দলের মধ্যে যদি তিনি সেই ব্যবস্থাটা তৈরি করতে পারেন, সেটি একটি বড় বিষয় হবে। সবশেষে আমি বলবো যে ইতিহাসের একদম সন্ধিক্ষণে তারেক রহমান এবং বাংলাদেশ রয়েছে। বাংলাদেশ আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, আর এই সন্ধিক্ষণে তারেক রহমানের হাতেই এখন মানে বর্তমান প্রেক্ষাপটে যে একটি বড় পরীক্ষা। তিনি কি কেবল দলটাকে ক্ষমতায় এনেই দায়িত্ব শেষ করবেন, নাকি বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত রূপান্তর ঘটিয়ে নিজেকে একজন স্টেটম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। যদিও আমি বলবো যে এই মুহূর্তে তার প্রতিদ্বন্দ্বী ওই অর্থে খুব বেশি নেই, অর্থাৎ তার মতো ব্যক্তিগত জনপ্রিয়তা সেই লেভেলে নেই তার মতো। তো এটা একটা বড় ব্যাপার। তো সেই জিনিসটা আসলে কি করবেন সেটা একটা ব্যাপার। তিনি যদি দলের লাগাম শক্ত হাতে ধরতে পারেন এবং দক্ষিণপন্থী এবং বামপন্থী রাজনীতির সাথে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলতে পারেন, তবে তিনি সফল হবেন। আর যদি ব্যর্থ হন, তবে তিনি ইতিহাসের পাতায় একজন গতানুগতিক রাজনীতিবিদ হিসেবে থেকে যাবেন এবং এটা আসলে মানুষের জন্য ব্যাপক আশাহতও হবে।
এবং মানুষ অনেক, তার প্রতি যেমন মানুষের এক বিশাল উচ্চ আকাঙ্ক্ষা এবং মানুষের অনেক আশা ভরসা, সেই জায়গাটা একদম বিফল হবে। তো সময় এবং তার সিদ্ধান্তই বলে দেবে ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে। আমরা সেই প্রত্যাশায় থাকব, সেই সময়ের অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই তারেক রহমানের এই বিষয়টি নিয়ে বা সে কোন দিকে যাবে সে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনাদের যদি কোনো বিশ্লেষণ থাকে, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।